সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের মানস স্যার, সহকারী শিক্ষক কেমিস্ট্রি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা নবম শ্রেণীর রসায়ন বিষয়ে একটি ক্লাস করব। 5 নম্বর অধ্যায় রাসায়নিক বন্ধন। সেটার আমরা রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, কিভাবে বন্ধন গঠিত হয় তার একটি উদাহরণ অর্থাৎ আয়নিক বন্ধনটা নিয়ে আলোচনা করব। কিছু ডায়াগ্রাম, চিত্র এবং ভিডিও সহকারে আজকে আমরা সেটা পড়ব। তো আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। শুরুতে আমরা এই চ্যাপ্টারের আলোচনাটা একটা উদাহরণ প্রশ্নের মাধ্যমে শুরু করতে পারি। প্রশ্নটা হচ্ছে, মৌলসমূহ রাসায়নিক বন্ধন গঠন করে কেন? আমরা জানি একাধিক মৌল যুক্ত হয়ে মৌলের অণু বা যৌগ গঠন করে থাকে। এভাবে দুইটি মৌলের পরমাণু কেনই বা যুক্ত হয়ে যৌগ বা মৌলের অণু গঠন করে, অর্থাৎ বন্ধন গঠন করে কি কারণে, অর্থাৎ পরমাণুসমূহ অণু গঠন করে কেন? তো আমরা যদি এটার উত্তর জানতে চাই, আমরা পাবো যে এরা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্থাৎ NH2 বা NH2NP6 লাভ করে স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণুসমূহ অণু গঠন করে বা মৌলসমূহ রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে থাকে। তাহলে ওদের প্রধান টার্গেট হচ্ছে 18 নম্বর পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যালন, রেডন, এই মৌলগুলোর কাঠামো অর্জন করাই তাদের লক্ষ্য। কারণ এই নিষ্ক্রিয় গ্যাসসমূহ ইলেকট্রন বিন্যাস কাঠামো হচ্ছে স্থিতিশীল কাঠামো, সেজন্য তারা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে চায় না, তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো সবাই চায় একটা স্থিতিশীল কাঠামো অর্জন করতে। তো নিষ্ক্রিয় গ্যাসের এই মৌলগুলো ছাড়া অন্যান্য মৌলগুলো সাধারণত তাদের সর্বশেষ শক্তিস্তরের কাঠামোটা নিষ্ক্রিয় গ্যাস থেকে কম বা বেশি থাকে, অর্থাৎ তাদের শক্তিস্তর, সর্বশেষ শক্তিস্তরটা অষ্টকপূর্ণ থাকে না। তাহলে ওই অষ্টকপূর্ণ কাঠামোটা অর্জন করার জন্য এই পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা শেয়ার করে থাকে। তো আমরা যদি কিছু ছবি দেখি নিষ্ক্রিয় গ্যাসের, আমরা দেখব হিলিয়াম, তার সর্বশেষ শক্তিস্তরে 2টা ইলেকট্রন। তারপর আছে আমাদের নিয়ন, তার সর্বশেষ শক্তিস্তরে 8টা ইলেকট্রন। তারপর আছে আর্গন, তার সর্বশেষ শক্তিস্তরেও 8টা ইলেকট্রন। তারপর আছে ক্রিপ্টন, তার সর্বশেষ শক্তিস্তরেও 8টা ইলেকট্রন। অর্থাৎ এভাবে জ্যানন, রেডন সবারই সর্বশেষ শক্তিস্তরটা অষ্টকপূর্ণ। একমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, তার যেহেতু ইলেকট্রন সংখ্যা কম, তাইলে সে 2টা দ্বারাই স্থিতিশীল কাঠামো অর্জন করলো। তাহলে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল কাঠামো অর্জন করা। এই কাঠামোটা লাভ করার জন্যই তারা বন্ধনে অংশগ্রহণ করে থাকে। তো এবার আমরা তাহলে দেখব এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের জন্য সেই ইলেকট্রন ত্যাগ করে কখনো অন্য পরমাণুগুলো বা গ্রহণ করে থাকে বা শেয়ার করে থাকে। এই ত্যাগ, গ্রহণ বা শেয়ার, এটার উপর ভিত্তি করেই বন্ধনের প্রকারভেদটা আলোচনা করা হয়। যদি আমরা এখন একটু উদাহরণ সহকারে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, আমরা দেখব ক্লোরিন পরমাণু, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যাও হবে 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা দেখব 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এটা যদি আমরা উত্তেজিত অবস্থায় হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা করতে যাই, তাহলে আমরা পাবো 1s2, 2s2, 2p6। সর্বশেষ শক্তিস্তরটাকে আমি রেড কালার দিয়ে বুঝালাম। সেখানে s অরবিটালটা একটাই অরবিটালে থাকবে, অর্থাৎ 3s। পিটা ভেঙে 3টা হবে, px, py, pz। আমার সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন আছে 5টা। আমি যদি প্রথমে 1টা, 2টা, 3টা, 4টা করে দেই, 7টা আছে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন। আমি যদি প্রথমে 1টা করে দেই, আমার হাতে আরো 3টা থাকবে। তার মানে এরপর এটা জোড়া হলো, এটা জোড়া হলো, এটা জোড়া হলো, একটা আমার বিজোড় থাকবে, অর্থাৎ ক্লোরিনের বিজোড় ইলেকট্রন একটা, এই জন্য তার যোজনী হবে 1।
অর্থাৎ তার অষ্টক পূর্ণ করতে হলে এই একটা ইলেকট্রন তার লাগবে জাস্ট। যেমন আমরা যদি এই ক্লোরিনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামোটা দেখি, তাইলে দেখো তার সর্বশেষ স্তরে দুইটা, এইটা হচ্ছে স্থিতিশীল কাঠামো। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখব এখানে আর একটা ইলেকট্রন হলেই সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো অর্জন করতে পারবে। এটি অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রনের জন্য ত্যাগ করে বা শেয়ার করে। ত্যাগ না, এটা হবে গ্রহণ। এটা সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, অষ্টক পূর্ণ হয়ে গেল। অথবা একটা ইলেকট্রন শেয়ার করেও সে 8টা পূর্ণ করতে পারে। এভাবে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো অর্জন করে, স্থিতিশীলতা অর্জন করে। এভাবে প্রতিটি মৌলই এরকম গ্রহণ, শেয়ার বা ত্যাগ করে থাকে। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দিয়ে পড়ি যে ক্লোরিন সে তার সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন আর একটা ক্লোরিনের সাথে সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে, তাহলে তার আগে তো 7টা আছে, ওই একটা আবার এখান থেকে নিয়ে ও শেয়ার করে 8টা ফিল আপ করলো। আবার ও এই ক্লোরিনটা এখানকার একটা শেয়ার করে ওর এখানে নিয়ে আসলো, তাহলে কয়টা হলো, ওরও 8টা হলো, ওরও 8টা হলো। তাহলে এভাবে দুটি ক্লোরিন পরমাণু নিজেরা ইলেকট্রন শেয়ার দ্বারা উভয় পরমাণু অষ্টক পূর্ণ করে আর্গনের কাঠামো লাভ করে স্থিতিশীল অর্জন করতে পারে। এটা গেল একটা সিস্টেম। আবার এই ক্লোরিন পরমাণুটা হাইড্রোজেনের সাথেও ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ করতে পারবে, সেটা হচ্ছে ভিন্ন পরমাণু। তাহলে হাইড্রোজেন একটা ভিন্ন পরমাণু, ক্লোরিন একটা ভিন্ন পরমাণু। হাইড্রোজেন শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটা, ক্লোরিনেরও থাকে সর্বশেষ শক্তি স্তরে একটা বীজও। তাহলে এই একটা একটা করে ওরা জোড়া গঠন করে ফেললো। তাহলে হিলিয়াম হাইড্রোজেন হলো 2টা, অর্থাৎ সে হিলিয়ামের কাঠামো লাভ করতে পারলো। আর ক্লোরিনের হলো 8টা, অর্থাৎ সে অষ্টক পূর্ণ করে আর্গনের কাঠামো লাভ করতে পারলো। ফলে দুজনেই স্থিতিশীল কাঠামো লাভ করতে পারলো। এবার যদি আমরা আসি ক্লোরিনের সাথে সোডিয়াম, অর্থাৎ একটা ধাতু একটা অধাতু, তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটা, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টা। তাহলে ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে সে নিকটবর্তী নিষ্ক্রিয় কাঠামো, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো, নিয়নের কাঠামো অর্জন করবে, আর ক্লোরিন অর্জন করবে আর্গনের। ফলে এখানে আদান প্রদান অর্থাৎ ত্যাগ গ্রহণ করেও তারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে পারলো। এভাবেই প্রয়োজন বোধে সে ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করে থাকে। তো এবার আমরা যদি স্থিতিশীল কাঠামো নিয়ে একটু আলোচনা করি, আমরা শুরুতে দেখব যে অষ্টক নিয়ম। তো অষ্টক নিয়ম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করা। আমরা জানি হিলিয়াম ছাড়া বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ কাঠামোতে 8টা ইলেকট্রন থাকে, সেটা অর্জন করাটা হচ্ছে অষ্টক নিয়ম। যেমন আমি যদি 2টা উদাহরণ দিই, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এভাবে আমরা সবগুলো দেখতে পারি যে দেখবো যে সর্বশেষ শক্তি স্তরে 8টা করে আছে। এভাবে অন্য মৌলগুলোই 8টাতে লাভ করতে চায়, 8টা ইলেকট্রন দ্বারা ফিল আপ হতে চায় সর্বশেষ শক্তি স্তরটা। তবে এখানে একটু ব্যতিক্রম দেখা যাবে যে কিছু কিছু মৌল আছে যারা যৌগ গঠন করার সময় সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন না হয়ে একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডে আমরা যখন দেখব ওই বন্ধনটা পড়ব তখন বুঝবো যে ওইখানে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন না হয়ে 10টা হয়ে গেল, কিন্তু এটা স্থিতিশীল কাঠামো হয়ে গেল। তাহলে এটা একটা ব্যতিক্রম, এখানে 8টার চেয়ে বেশি হয়ে গেল, সেজন্য অষ্টক সম্প্রসারণ। আর বোরন টাইপ রডের বেলাও সেম, এখানে বোরনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন না হয়ে 6টা হয়ে যায়। তাহলে এখানে অষ্টক পূর্ণ না হয়ে যৌগটা স্থিতিশীল কাঠামো অর্জন করতে পারলো, সেজন্য এটাকে বলা হয় অষ্টক সংকোচন। এই ব্যতিক্রমগুলো আমরা পরবর্তীতে উদাহরণের মধ্যে আলোচনা করব। তারপর হচ্ছে দ্বিতীয় ঘটন। দ্বিতীয় ঘটন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যে একটা মৌল আছে ব্যতিক্রম মৌল, সেটা হচ্ছে হিলিয়াম। তার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, 2টা দ্বারাই সে স্থিতিশীল অর্জন করতে পারে, অষ্টক লাগে না। এই হিলিয়ামের কাঠামো অর্জন করে স্থিতিশীল কাঠামো অর্জন করাটাই হলো দ্বিতীয় গঠন। এরা কারা করে থাকে, যেমন হাইড্রোজেন একটা ইলেকট্রন তো আছে, আরও একটা গ্রহণ করে 2টা হতে পারে। লিথিয়ামে তো 3টা আছে, একটা ত্যাগ করে 2টা হতে পারে। বেরিলিয়ামে 4টা আছে, 2টা ত্যাগ করে 2টা হতে পারে। এভাবে তারা এই হিলিয়ামের কাঠামোটা অর্জন করে স্থিতিশীলতা লাভ করাটাই হচ্ছে দ্বিতীয় গঠন। কিন্তু আমরা দেখলাম যে এগুলোর মধ্যে যেহেতু অষ্টক নিয়মটাই প্রধান এবং তার মধ্যে কিছু ব্যতিক্রম হয়ে গেল, যেমন অষ্টক সম্প্রসারণ এবং অষ্টক সংকোচন, এই ব্যতিক্রমটা কাটানোর জন্য আধুনিক একটা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে 2N নিয়ম। অর্থাৎ যৌগ গঠন করার সময় সর্বশেষ শক্তি স্তরে মৌলগুলোর যে বিজোড় ইলেকট্রন থাকে
তারা শেয়ার ইলেকট্রন শেয়ার গ্রহণ বা ত্যাগ করে জোড়ায় জোড়ায় থাকে। তাইলে জোড়ায় জোড়ায় থাকাটাই হচ্ছে স্থিতিশীল কাঠামো। তো এটা অবশ্য নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক কাঠামোর সাথেও মিলবে, আবার দ্বিতীয় ঘটনার সাথেও মিলবে, আবার ওই যে ব্যতিক্রম 10টা বা 6টা ওই ব্যতিক্রমের সাথেও মিলবে। অর্থাৎ সর্বশেষ কাঠামোটা জোড়ায় জোড়ায় থাকা। যেমন দেখো এখানে সর্বশেষ কাঠামো জোড়া আছে, সর্বশেষ কাঠামোর সবগুলো ইলেকট্রন জোড়ায় জোড়া আছে, এটাও সর্বশেষ কাঠামোর সবগুলো ইলেকট্রনই জোড়ায় জোড়ায় আছে। অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকার সিস্টেমটাই হচ্ছে এখানে 2 এর নিয়ম। এটা হচ্ছে আধুনিক মতবাদ। তো আমরা যদি রাসায়নিক বন্ধনের সংজ্ঞায় চলে যাই, আমাদের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, সেটা রাসায়নিক বন্ধন কাকে বলে? যে অণুতে পরমাণুসমূহ, অণুটা এবার একই মৌলের পরমাণু হোক, অণু হোক বা যৌগ হোক, যাই হোক, এই যৌগের মধ্যে অর্থাৎ অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। তাহলে বন্ধন হচ্ছে এক ধরনের আকর্ষণ শক্তি যার মাধ্যমে পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। তো ইলেকট্রন বন্টনের প্রকৃতির উপর ভিত্তি করে রাসায়নিক বন্ধনকে আমরা 4 ভাগে ভাগ করি। মেজর যে 4টা প্রকারভেদ সেটা হচ্ছে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বা সহযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন এবং ধাতব বন্ধন। এই 4টা বন্ধনের মধ্যে সন্নিবেশ বন্ধনটা আমরা এই ক্লাসে পড়ব না, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব, আর বাকি 3টা আমরা এই ক্লাসে পড়ব। এছাড়া সমযোজী যৌগের অণুসমূহের মধ্যে কিছু দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে। এই বলগুলো হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল এবং হাইড্রোজেন বল। যদি এগুলো সম্পর্কে তোমাদের বইতে ওইরকম আলোচনা নাই, যখন আমাদের কোনো একটা টপিকস ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়নিক, সমযোজী আর ধাতব বন্ধন। তো আমরা যদি শুরুতে আয়নিক বন্ধনটা নিয়ে আলোচনা করতে যাই, আমাদেরকে কিছু ওয়ার্ড সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেজন্য আমি এখানে কিছু ওয়ার্ড তোমাদেরকে দেখাই দিচ্ছি। যে পরমাণু, ক্যাটায়ন, অ্যানায়ন। পরমাণু জিনিসটা হচ্ছে একটা চার্জবিহীন অবস্থা, সেটা আমরা জানি। এই যেমন পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যাই বলো, এরা যখন চার্জ মুক্ত অবস্থা থাকে, অর্থাৎ যতটা প্রোটন ততটা ইলেকট্রন থাকে, তখন তারা হচ্ছে পরমাণু। কিন্তু তাদেরকে আমরা কখন ক্যাটায়ন নামে ডাকবো? ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন, অর্থাৎ ধাতু কর্তৃক ইলেকট্রন ত্যাগ করে যেটা হয় সেটা হচ্ছে ক্যাটায়ন, ধনাত্মক আয়ন। যেমন সোডিয়াম ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 2 প্লাস। এই ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে প্লাসে রূপান্তর হলো, সেজন্য তাদের নাম হচ্ছে ক্যাটায়ন। আর অ্যানায়ন কোনগুলো? ঋণাত্মক আয়ন। এরা কারা হয়? অধাতু কর্তৃক ইলেকট্রন গ্রহণ করে তারা ক্যাটায়নে রূপান্তর হয়। যেমন দেখো আয়রন, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 2 মাইনাস, এখানে 2 প্লাস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের চার্জ চেনার উপায়, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন চেনার উপায়। এবার আমরা আয়নিক বন্ধনটা তাহলে বুঝতে পারবো। তো আমরা আয়নিক বন্ধন নিয়ে তাহলে আলোচনা করি যে আয়নিক বন্ধন কি এবং কাদের মধ্যে আয়নিক বন্ধন ঘটিত হয়। আমরা দেখব একটি ধাতব পরমাণু একটি অধাতব পরমাণুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়, অর্থাৎ ধাতু ও অধাতু মিলে আয়নিক যৌগ সৃষ্টি হয়। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে মনে রাখবো? সংজ্ঞাটা মনে রাখার জন্য আমি 3টা পয়েন্ট এখানে বলবো। যে ধাতু কর্তৃক ইলেকট্রন ত্যাগ অর্থাৎ ক্যাটায়ন সৃষ্টি, অধাতু কর্তৃক ইলেকট্রন গ্রহণ অর্থাৎ অ্যানায়ন সৃষ্টি, এবং এই অ্যানায়ন ক্যাটায়নের মধ্যে একটা আকর্ষণ বল যার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটার মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে বলা হবে আয়নিক বন্ধন। এবার আমরা এক সংজ্ঞা করাই। সংজ্ঞাটা আমরা একটু ছোট থেকে বড়ভাবে শিখব। দেখো এতক্ষণ যা বললাম তার মধ্যে হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আরেকটু যদি বাড়াই বলি, ধাতুর ক্যাটায়ন ও অধাতুর অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে বলে আয়নিক বন্ধন। আমি যদি আরেকটু বড় করে বলি যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের লক্ষ্যে ধাতু পরমাণু কর্তৃক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন ও অধাতু পরমাণু কর্তৃক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে
ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে বলে আয়নিক বন্ধন। এটা হচ্ছে একেবারে সারগর্ভ সংজ্ঞা। তো আমরা এটা মনে রাখতে পারলে উপরেগুলো বললেও চলবে। তাহলে আমরা সর্বোপরি কি বুঝলাম, যে ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তো আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে এখানে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতুর মধ্যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধনটা কীভাবে গঠিত হয়। সোডিয়াম সে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস অর্থাৎ ক্যাটায়ন হলো, আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হলো। এতে করে সোডিয়ামটা নিয়নের কাঠামো অর্জন করলো আর ক্লোরিনটা আর্গনের কাঠামো অর্জন করলো, বিনিময়ে তারা স্থিতিশীল যৌগ গঠন করতে পারলো সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে তার গঠনের উদাহরণটা। যেমন এখানে বিস্তারিতভাবে বলা আছে যে সোডিয়াম ত্যাগ করার পরে যে কাঠামোটা লাভ করলো সেটা নিয়নের কাঠামো, আর ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করার পরে যেটা লাভ করলো সেটা আর্গনের কাঠামো। এবার তাহলে বুঝতে তোমাদের সুবিধা হলো। এরপরে তারা ত্যাগ বা গ্রহণ করার পরে এই যৌগটা গঠন করলো। তো এবার আমরা ডায়াগ্রাম চিত্র দিয়ে এই কিছু আয়নিক যৌগ আমরা দেখব। আমরা দেখব যে প্রকৃতিতে যত ধরনের যৌগ বা যত ধরনের পদার্থ বা বস্তু আছে সেগুলা কোনো না কোনো মৌল দ্বারা গঠিত। এই মৌলগুলো যদি আমরা ডিপলি দেখি আমরা দেখব সেগুলোর মধ্যে কোনো না কোনো একটা আকর্ষণ শক্তি বা বন্ধন কাজ করে। এই বন্ধনের মাধ্যমেই তারা যুক্ত হয়ে থাকে। তো এবার আমরা উদাহরণগুলো দেখলেই ক্লিয়ার হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডিপলি যদি আমরা একেবারে এই একটা বস্তুর ভিতরে চলে যাই, অভ্যন্তরীণ গঠনে চলে যাই, তাহলে আমরা এরকম কিছু মৌল পাবো। এই মৌলগুলো দিয়েই কীভাবে বন্ধন তৈরি হলো থাকলো সেটা আমরা দেখব। যেমন এখানে দেখাচ্ছি যে দুইটি মৌল কিভাবে তাদের সর্বশেষ শক্তি স্তরটা শেয়ার করে বন্ধনে অংশগ্রহণ করতেছে। তো আমরা যদি শুরুতে আবার চলে যাই যে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনটা প্রধান দুইটা বন্ধনে বিভক্ত। একটা হচ্ছে আয়নিক বন্ধন, যেখানে ধাতু অধাতুর মধ্যে গঠিত হয়, যেমন সোডিয়াম এবং ক্লোরিন। আর আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, সেখানে দুটি অধাতুর মধ্যে সৃষ্টি হয়। যেমন এখানে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O2 গঠন করাটা একটা সমযোজী বন্ধনের উদাহরণ। তো এবার আমরা দেখব আয়নিক বন্ধন যেভাবে গঠিত হয়। যেমন এখানে আমরা সোডিয়াম এবং ক্লোরিনের আলোচনাটা দেখলাম। এটা সোডিয়াম আর এটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর যখন বন্ধন গঠন করার জন্য কাছাকাছি আসবে তখন সোডিয়াম তার সর্বশেষ শক্তি থেকে একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে, ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে অষ্টপূর্ণ করবে। তো আমরা যদি দেখি আমরা দেখব যে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা দেখো, প্রথমে দুইটা, এরপরে 8টা, এরপরে একটা। এই যে বাড়তি ইলেকট্রনটা এইটা সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কাকে দিবে, ক্লোরিনকে দিবে। তাহলে ক্লোরিনও তার সর্বশেষ শক্তি স্তরের 8টা অর্জন করলো। যেমন এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম একটা ত্যাগ করার পরে 2টা এবং 8টা অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর 8টা কাঠামো লাভ করতে পারলো, সে স্থিতিশীল হলো। আর ক্লোরিন তার ওই ইলেকট্রনটা গ্রহণ করে তারও সর্বশেষ শক্তি স্তরের 8টা ইলেকট্রন লাভ করলো, তাহলে সেও স্থিতিশীল কাঠামো অর্জন করলো। এভাবে সে আয়নিক যৌগ গঠন করে থাকে। তো এই ধনাত্মক ঋণাত্মক সৃষ্টি হওয়ার ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটা আমরা সংজ্ঞাতে পড়ে আসছি। সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যার মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত হয়। এটা হচ্ছে আয়নিক বন্ধনের সোডিয়াম ক্লোরাইড যৌগটা কীভাবে গঠিত হলো তার উদাহরণ। এই যে এইটাকে আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি হিসাবে বলবো। এই উদাহরণটা যদি আমরা আবারও দেখি আমরা দেখব যে এই ধাতুগুলো পর্যায় সারণীর যারা ধাতু এদিকে আছে আর যারা অধাতু ডান দিকে আছে তাদের সাথেই এই ধাতু অধাতুর সাথেই আয়নিক বন্ধনটা গঠিত হয়। তো এবার এই
আয়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য তো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করা, এখানে আবারও বলা আছে। এই জন্য তারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য সোডিয়াম সে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্রহণ করে, এটা তো আমরা জানি। আমরা আরও কিছু উদাহরণও দেখব এখন। যেমন সোডিয়ামটা 2, 8 একটা থাকলো, একটা ত্যাগ করে দিয়ে সে এখানে 2, 8 8টা অর্জন করলো। তারপরে ম্যাগনেসিয়াম প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 2টা, সে 2টা ছেড়ে দিবে, যেমন 2টা, তারপরে 8টা, তারপরে 2টা ছেড়ে দিয়ে স্থিতিশীল কাঠামো অর্জন করলো। তারপরে অ্যালুমিনিয়ামের বেলায় প্রথমে 2টা, পরে 8টা, এরপরে 3টা, সে ওই শেষের 3টা ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ করলো। তো এভাবেই তারা অষ্টক পূর্ণ করে যৌগ গঠন করে থাকে। তাহলে আমরা কি বুঝলাম যে সোডিয়াম 2টা ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, আর ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তারপরে ক্লোরিন যেহেতু অধাতু, তার অষ্টকের কাছাকাছি চলে গেছে, 7টা আছে, সে একটা ত্যাগ না করে সে একটা কি করবে, গ্রহণ করবে। তাহলে কারা গ্রহণ করে? যারা অষ্টকের কাছাকাছি চলে গেছে তারা ত্যাগ না করে তারা গ্রহণ করে, আর যারা 1টা 2টা থাকে সর্বশেষ শক্তি স্তরে, তারা অষ্টকের কাছাকাছি নেই, তারা অষ্টক চেয়ে 2-1টা বেশি আছে, তারা ত্যাগ করে। যেমন এখানে ফসফরাস দেখো, সর্বশেষ শক্তি স্তরে প্রথমে 2টা, পরে 8টা, এরপরে কয়টা থাকে, 5টা থাকে। তাহলে তার আর অষ্টক পূর্ণের জন্য 3টা ইলেকট্রন লাগবে, এই জন্য সে 3টা গ্রহণ করে অষ্টক পূর্ণ করে নেয়। সালফারের লাগবে 2টা ইলেকট্রন, যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 6টা আছে, সেও 2টা গ্রহণ করে H2-তে পরিণত হয়ে অষ্টক পূর্ণ করে থাকে। এবং ক্লোরিন তার সর্বশেষ শক্তি 7টা আছে, সে একটা গ্রহণ করে অষ্টক পূর্ণ করে থাকে। এভাবে নির্দিষ্ট সংখ্যায় তারা গ্রহণ ত্যাগ করে পরস্পরের সাথে যুক্ত হয়, যেটাকে আমরা যোজনী বলি। যে সংখ্যাটা দিয়ে তারা যুক্ত হয় এটাকে আমরা কি বলি, যোজনী বলে থাকি। তো এবার সোডিয়াম ক্লোরাইডের গঠনটা আবার আরেকটু দেখো। এখানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন আস্তে আস্তে ক্লোরিনে চলে যাবে। দেখো চলে যাওয়ার ফলে সোডিয়ামের কাঠামোটা দেখো, 2টা আছে, এরপর 8টা, এখানে অষ্টক পূর্ণ হলো। আর ক্লোরিন সেটা গ্রহণ করে সে তার অষ্টক কাঠামো লাভ করে ফেললে। এই দেখো 2টা, 8টা, এরপরে 8টা, তাহলে দুজনই কি হলো, স্থিতিশীল কাঠামো অর্জন করলো। এটা হচ্ছে আয়নিক বন্ধন গঠনের সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ। এভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখব। যেমন এখানে আমরা একটু বিক্রিয়া আলোকে দেখি যে সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইডটা যে গঠিত হচ্ছে, ডায়াগ্রামের পাশাপাশি আমরা বিক্রিয়াও লিখতে হবে। তো এই বিক্রিয়া আমরা একসাথে লিখব। দেখো কীভাবে হয়, যে এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। এখানে যদিও সোডিয়াম 2 লেখা আছে, এটা ভুল আছে, সোডিয়াম প্লাস হবে। সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। তাহলে এই সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম সে একটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূর্ণ করে সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। এখন যেহেতু ক্লোরিন দ্বিপরমাণু, তাহলে আমরা কি করতে হবে, ক্লোরিন একটা পরমাণু একটা গ্রহণ করবে আর 2টা পরমাণু 2টা গ্রহণ করবে। তাহলে আমার সোডিয়ামও 2টা লাগবে, কারণ সোডিয়াম তো একটাই ত্যাগ করতে পারবে। তাহলে 2টা সোডিয়াম 2টা ত্যাগ করলো, আর একটা ক্লোরিন পরমাণু, একটা ক্লোরিন অণু তার 2টা পরমাণু ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হওয়ার মাধ্যমে স্থিতিশীল কাঠামো অর্জন করলো। সেজন্য আমরা লিখতে পারি সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন একটা গ্রহণ করে, এভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠন করলো। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখব। যেমন এখানে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উদাহরণ। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ধাতু ক্লোরিন অধাতুর সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করবে। এই জন্য ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, তোমরা জানো ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ পরিণত হবে। তো এই 2টা ইলেকট্রন অধাতু পরমাণু যে এখানে আছে ক্লোরিন, সে গ্রহণ করবে। সে গ্রহণ করে নিজে অষ্টক কাঠামো লাভ করবে। ফলে ম্যাগনেসিয়াম ত্যাগ করে অষ্টক কাঠামো লাভ করলো, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অষ্টক কাঠামো লাভ
করলো। এখানে ম্যাগনেসিয়াম একজনে দুইটা ত্যাগ করলো, আর ক্লোরিন অণু দুইটা পরমাণু একটা একটা করে ইলেকট্রন নিয়ে তারা স্থিতিশীল অর্জন করলো। এভাবে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করে থাকে। এরপর যদি আমরা আরো কিছু উদাহরণ দেখি, আমরা দেখব যে সোডিয়াম, এবার আমরা দেখব সোডিয়াম অক্সিজেনের সাথে কিভাবে যৌগ গঠন করে। তাহলে সোডিয়াম হচ্ছে সে আগের মতো একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো, আর অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাসে পরিণত হলো। তো যেহেতু একটা অক্সিজেন দুইটা গ্রহণ করবে আর সোডিয়াম তো একটা ত্যাগ করবে, সেজন্য দুইটা সোডিয়াম নিতে হবে আমাদের। দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, আর একটা অক্সিজেন অণু অর্থাৎ দুইটা অক্সিজেন পরমাণু ওই ইলেকট্রন দুইটা গ্রহণ করে অক্সিজেন অষ্টক কাঠামো অর্জন করলো, আর সোডিয়ামও অষ্টক কাঠামো অর্জন করলো। ফলে তাদের মধ্যে আয়নিক বন্ধন ঘটাতে হলো, অর্থাৎ দুইটা সোডিয়াম একটা অক্সিজেন, সংকেতটা হলো Na2O। এই জন্য সোডিয়াম যেহেতু দুইটা লাগবে, কারণ অক্সিজেন তো দুইটা ইলেকট্রন লাগবে, এজন্য দুইটা সোডিয়াম লাগবে। আমরা যোজনীটা এভাবে ব্যাখ্যা করতে পারি, কারণ একটা সোডিয়াম তো দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, অর্থাৎ একটা সোডিয়াম দুইটা ত্যাগ করবে যেটা অক্সিজেন গ্রহণ করবে। এবার আমরা দেখব অ্যালুমিনিয়ামের উদাহরণটা, যে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 3টা। সে 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম প্লাসে 3 প্লাসে পরিণত হয়। তো তার সাথে যদি আমরা আরেকটি অধাতু আনি যে ওই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন গ্রহণ করবে, ফলে তাদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হবে, সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করলো, আর ক্লোরিন পরমাণু, একটা পরমাণুতে দুইটা অণু, একটা অণুতে দুইটা পরমাণু আছে, তাইলে একটা পরমাণু ওই একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ত্যাগ করলো 3টা, ক্লোরিন গ্রহণ করলো একটা, তাহলে 3টা পরমাণু আনতে হবে। 3টা পরমাণু ওই 3টে ইলেকট্রন গ্রহণ করে তারা নিজেদের মধ্যে অষ্টক কাঠামো পূরণের মাধ্যমে স্থিতিশীল কাঠামো অর্জন করলো। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করলো, আর 3টা ক্লোরিন পরমাণু ওই 3টা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল কাঠামো অর্জন করলো। তাহলে অ্যালুমিনিয়ামের অষ্টক কাঠামো পূর্ণ হলো, আর ক্লোরিনেরও অষ্টক কাঠামো পূর্ণ হলো। এভাবে তারা আয়নিক যৌগ গঠন করে থাকে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আয়নিক যৌগ গঠিত হয়। তো আমরা এই আয়নিক বন্ধনটা গঠনটা থেকে আমরা জানতে পারলাম যে একটি ধাতু একটি অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে ধাতু কর্তৃক ইলেকট্রন ত্যাগ এবং অধাতু কর্তৃক ওই ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, যাকে আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলবো। এটার কারণে তারা নিজেরা একটি শক্তিশালী আকর্ষণ বলের মাধ্যমে ল্যাটিস কাঠামো গঠনের মাধ্যমে যুক্ত থাকে, অর্থাৎ একটি ত্রিমাত্রিক কাঠামো অর্জন করে আয়নিক যৌগগুলো এই শক্তিশালী আকর্ষণের মাধ্যমে, যে কারণে আয়নিক যৌগগুলো কঠিন প্রকৃতির হয়ে থাকে। তো আমরা এভাবে দেখলাম যে কিভাবে আয়নিক যৌগ গঠিত হয়। তো এখন আমরা এখানে স্বল্প পরিসরে একটু জারণ বিজারণ সম্পর্কে আইডিয়া নিতে পারি, যদিও সেটা রাসায়নিক বিক্রিয়ার অংশ। যেহেতু আমরা আয়নিক এবং সমযোজী বন্ধনে এখানে পড়লাম, এখানে আয়নিক বন্ধনে যেহেতু ইলেকট্রন আদান প্রদান ঘটেছে, আমরা জানি জারণ বিজারণও ইলেকট্রনের আদান প্রদান ঘটে থাকে। যেহেতু এটার সাথে এটা একটা সম্পর্ক রয়েছে, তো সেজন্য আমি এখানে একটু এই আয়নিক বন্ধনের আলোকে জারণ বিজারণটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে আমরা আয়নিক বন্ধনে দেখলাম কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে দেখো আমি লিখলাম জারণ, আর এরপরে লিখলাম বিজারণ। তাহলে জারণ বিজারণটা হচ্ছে আমার প্রক্রিয়া, আর জারক আর বিজারকটা হচ্ছে পদার্থ। তাহলে দেখো যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, অর্থাৎ সেটা ধাতু হোক বা অ্যানায়ন হোক, ইলেকট্রন ত্যাগ করব, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। যেমন সোডিয়াম যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন মাইনাস যে প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়, সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া।
দেখো অধাতু কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে আগেই একটা বাড়তি ইলেকট্রন নিয়ে থাকে, সে কিন্তু আবার ত্যাগ করতে পারবে। তাহলে এই ত্যাগের প্রক্রিয়াটা হচ্ছে জারণ। আর যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করবে, ত্যাগ করবে, সেই পদার্থটাকে আমরা বলবো বিজারক। যে প্রক্রিয়া ত্যাগ করে সেটা হচ্ছে জারণ, আর যে ত্যাগ করবে সে হচ্ছে বিজারক। যেমন এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, এখানে ক্লোরিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করলো, তাইলে এখানে সোডিয়াম এবং ক্লোরিন মাইনাস হচ্ছে বিজারক। একইভাবে দেখো যে প্রক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে থাকে সেই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। যেমন ক্লোরিয়াম এখানে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হলো বিজারণ, আর সোডিয়াম প্লাস যার মধ্যে একটা ইলেকট্রন কম সে আবার একটা গ্রহণ করে সোডিয়ামে পরিণত হলো, সেটাও হচ্ছে গ্রহণ করার প্রক্রিয়া, এটা হচ্ছে বিজারণ। আর যারা গ্রহণ করবে অর্থাৎ ক্লোরিন গ্রহণ করলো, সোডিয়াম প্লাস গ্রহণ করলো, তারা হচ্ছে জারক। অর্থাৎ যে গ্রহণ করে সে জারক, যে প্রক্রিয়া গ্রহণ করে সে বিজারণ, আর যে ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর যে প্রক্রিয়ায় ত্যাগ করে সেটা হচ্ছে জারণ। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার জারণ বিজারণের আলোকে আমরা সেই আগের ইয়েটাকে ব্যাখ্যা করতে পারি, রাসায়নিক এই আয়নিক বন্ধনটাকে। দেখো তোমরা যে সেই আগের ইয়েটাই দেখো, যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, এটা জারণ প্রক্রিয়া, এটা হচ্ছে বিজারক। আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন মাইনাস, অর্থাৎ সেটা বিজারণ প্রক্রিয়া, অর্থাৎ ক্লোরিন হচ্ছে জারক। তাহলে বিনিময়ে তারা এই ধনাত্মক ঋণাত্মক চার্জ পরস্পর যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করতে পারলো। এভাবে সকল আয়নিক যৌগকে আমরা জারণ বিজারণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারব। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আয়নিক যৌগ গঠন একটি জারণ বিজারণ প্রক্রিয়া। কারণ কি, এখানে তো ইলেকট্রন আদান প্রদানই হলো। তো ঠিক আছে, আজকে একটুকুই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আগামী ক্লাসে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।